আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি পয়লাপুরে আমরা এখানে রাজীব ভবনে এসেছি, কংগ্রেসের একটা কার্যালয়। এখানে আমরা পেয়ে গেলাম ব্লক কংগ্রেস সভাপতিকে পেয়ে গেলাম, বাজার খানকে। আমরা পেয়ে গেছি এখানে লক্ষ্মীপুরে কংগ্রেসের প্রার্থী শান্তিকুমার সিংহকে, বাপ্পা সেন এখানে কংগ্রেসের নেতা আমরা পেয়ে গেলাম। এবং আমরা এখানে পেয়ে গেছি লক্ষ্মীপুর তথা বরাক উপত্যকার প্রবীণ কংগ্রেস নেতা, শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার দেকে। আমরা এখানে পেয়ে গেছি কাছাড় জেলা পরিষদের প্রাক্তন সভাপতি বর্ষিয়ান কংগ্রেস নেতা বাদল বড়ুয়াকে। এবং তাদের কাছে আমরা জানতে চাইব যে এবারে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে লক্ষ্মীপুরে কংগ্রেস প্রার্থী করেছে শান্তিকুমার সিংহকে, এবং এখানে এবং আপনারা জানেন যে এই আসনে বিজেপির শক্তিশালী প্রার্থী হচ্ছেন মন্ত্রী কৌশিক রায়। তো এই ধরনের একটা আসনে কংগ্রেস এবার কী লড়াই দিচ্ছে জানতে অনেকেই আগ্রহী হচ্ছেন, অনেকেই নানা ধরনের ভবিষ্যৎবাণী করছেন। তো আমরা আসলে বাস্তব পরিস্থিতিটা বা কংগ্রেস কতটুকু তৈরি এই লড়াইয়ের জন্য সব জানার জন্য আমরা এখানে এসেছি। তো প্রথমে আমি সভাপতিকে প্রশ্ন করবো, আচ্ছা সাংগঠনিকভাবে আপনারা বিজেপিকে মোকাবিলা করার জন্য কতটুকু তৈরি? আমাদের সংগঠন ঠিকই আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এখানে একটা ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বিজেপি দলের নেতারা, যার জন্য আমাদের প্রকাশ্যে দেখা যায় না, কিন্তু ভিতরে আমাদের সংগঠনের অবস্থা খুব ভালো। ভয়ের পরিবেশ কি? ওরা তো বলছে 80,000 ভোটে জিতবে। না, সেটা বলছি না। আমাদের সাধারণ মানুষ আচ্ছা অরুণোদয় পাবে না, সেটা নাম কাটবে, পিএমওয়াই নাম কাটবে, সুযোগ সুবিধার থেকে বঞ্চিত থাকবে, এইসব ভয় দেখাচ্ছে। আমাদের ভোটার রেডি আছে, ভোট ঠিকই হবে, লড়াই হবে, তবে সেরকম শো হবে না। মানে আপনারা প্রকাশ্যে না এসে আপনারা একটু অন্যভাবে করছেন। আচ্ছা, আমাকে প্রার্থীকে পেয়ে গেছি আমরা শান্তিকুমার সিংহকে। তো শান্তিকুমার সিংহকে আমার কাছে এটা প্রশ্ন যে কৌশিক রায় বলছেন যে আপনি বাইরে থেকে এসেছেন এবং তিনি বলছেন লক্ষ্মীপুরে কেউ তার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, তাকে এতটাই ভালোবাসেন। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? এখানে লক্ষ্মীপুরের সংগঠন, তৃণমূল স্তরের সংগঠন থেকে শুরু করে মণ্ডল, ব্লক কংগ্রেস আমাকে সমর্থন করেছে। তো লক্ষ্মীপুরবাসী তো আমাকে সমর্থন করেছে, বহিরাগত এখানে প্রশ্ন উঠে। লক্ষ্মীপুরে উনি বলছেন যে ওনাকে অত্যন্ত ভালোবেসে কেউ দাঁড়ায়নি লক্ষ্মীপুরে, সেটা নিজে নিজে বলছে। একজন দাঁড়িয়েছিলেন, তিনি প্রত্যাহার করেছেন শেষ দিন। সেইটা কিভাবে হয়েছে এটা আমার বলার সেখানে কোনো নেই। আমি এইটুকুই বলতে চাই, লড়াইটা হচ্ছে বিজেপি এবং আমাদের লড়াই করাপশনের এগেনস্টে, মুখ্যমন্ত্রীর সেই দুর্নীতির এগেনস্টে। লক্ষ্মীপুরে যে ভয় ভীতির বিরাজ করছে সেইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এবং জনগণের যে অধিকার, তাদের অধিকার, যে সাংগঠনিক অধিকার, সাংবিধানিক অধিকার এবং মানুষ হিসেবে বেঁচে থাকা স্বতন্ত্রভাবে, আজকে স্বাধীনতার 75 বছর পরে লক্ষ্মীপুরে যে অরাজকতা বিরাজমান হচ্ছে, সেইটা ইতিহাসের মধ্যে একটা কলঙ্ক অধ্যায় হবে। এর জন্য আমার সভাপতি মহাশয় বলেছে যে ভয় ভীতি এবং দমন রাজনীতি চলছে। ইভেন আমি আপনাকে একটা কথা বলতে চাই এই সুযোগ নিয়ে, আমার সম্প্রদায়ের কিছু আর্মি যারা ভারতের সৈনিক হিসেবে দেশকে বাঁচানোর জন্য দীর্ঘ 30-40 বছর কাজ করে তারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিল। এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন আসাম রেজিমেন্টে 60 জন এসে আমাকে সমর্থন করেছে, সংবর্ধনা দিয়েছে যে দীর্ঘ 53 বছর ধরে একজন মণিপুরী ভাষী লোককে ভারতীয় জাতীয় কংগ্রেস টিকিট দিয়েছে লক্ষ্মীপুরে। এই উৎসাহ উদ্দীপনার জন্য উনি ওদের বাসায় বলছে তাগড়া রাহে, শান্তি সিং জিন্দাবাদ, এই ভাষণ সকালে দিয়েছে। সন্ধ্যাবেলা কি করছে দেখেন, সকালে 7 জনের মতো আসাম রেজিমেন্ট এক্স সার্ভিসম্যান মণিপুরী অ্যাসোসিয়েশন এসে আমাকে সংবর্ধনা দিয়েছে এবং উৎসাহের সাথে ওরা আমার সাথে লড়াই করবে, আমার সাথে লক্ষ্মীপুরে ফাইট করবে এবং কংগ্রেস ক্যান্ডিডেটকে জিতানোর জন্য ওরা অঙ্গীকারবদ্ধ হয়েছে।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সন্ধ্যার সময় দেখি এই ভদ্রলোক যিনি স্লোগান দিয়েছিলেন শান্তি সিং জিন্দাবাদ, ওকে 11 জন লোক ওর বাড়িতে গিয়ে ওরে পাকড়াও করে নিয়ে গিয়ে এই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সমর্পিত করেছে। এই হচ্ছে লক্ষ্মীপুরের রাজনীতি। তাহলে যে কোনো লোক সেইটা এইগুলো দেখে সাধারণ নাগরিক কী ভাববে? উনি হচ্ছেন একটা আর্মি রিটায়ার্ড লোক, ওর একটা স্বতন্ত্রতা আছে, ওর একটা স্বাভিমান আছে। ওই স্বাভিমানে যখন আঘাত দিচ্ছে, সাধারণ একটা খেটে খাওয়া লোকের কাছে সেই বই ভীতির একটা প্রভাব পড়বে না? এই কথাটাই কেউই বলছে। তো এখান থেকে পরিত্রাণ করছে, জনগণ চাইছে যে পরিত্রাণ হোক, উন্নয়ন হোক, পরিবর্তন হোক, এবং এখানে যিনি প্রার্থিত্ব হচ্ছেন কংগ্রেসের, উনার থ্রুতে এখানে একটা উত্তরণের রাস্তা জনগণ খুঁজতেছে। আচ্ছা, এবার আমি একটু যাচ্ছি প্রদীপ দেয়ার কাছে এবং এবং তার কাছে আমি জানতে চাইবো যে এবার কংগ্রেসের সম্ভাবনা কতটুকু? আপনারা কি পারবেন কৌশিক রায়ের মতো হস্তির সঙ্গে লড়াই করতে? সেটা পারা না পারার কথা তো পড়ে। এখন সাংগঠনিক দিক দিয়ে তো আমরা, প্রেসিডেন্টও বলেছে, ক্যান্ডিডেটও বলেছেন, আমাদের কংগ্রেসের ভোটার আছে। কংগ্রেসের ভোটাররা হয়তো সাইলেন্ট আছে নানা কারণে, কিন্তু ভোট কংগ্রেসের বাক্সেই দেবে, আমাদের প্রার্থীকে দেবে, এটা ঠিকই। এবং বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে নানা দিক দিয়ে, এবং সেটা সকলেরই জানা, এই পরিস্থিতিতে হয়তো অনেকে এগিয়ে আসতে চাইছে না বা অনেকে সাহস করছে না নানা কারণে। এবং আশা করি আগামী দিনে আরও সেটা পরিবর্তন ঘটবে। আজকে 28 তারিখ, আরও এর মধ্যে পরিবর্তন ঘটবে। এবং আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে আমাদের কংগ্রেস, এই যারা এই লক্ষ্মীপুর কংগ্রেসের শক্তঘাঁটি ছিল, সেটা সবারই জানা, সকলেরই জানা। এবং সেই শক্তঘাঁটি এখনও কংগ্রেস আছে প্রচুর, নানা কারণে হয়তো আজকে ছিন্নভিন্ন একটু মানে অসংগঠিত অবস্থায় আছে, কিন্তু ঠিক সময়কালে নির্বাচনের সমস্যা। আপনি মণ্ডল সভাপতি হিসাবে, ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে আপনি বলছেন যে সংগঠন বলছে আপনারা প্রকাশ্যে কাজ করবেন না, কিন্তু আপনার সংগঠন কি অটুট রয়েছে? এটা কি আপনি বা আপনারা কি মানে কী ধরনের কাজকর্ম করছেন এখন? সংগঠন ঠিকই আছে, কিন্তু আমি যে বলছিলাম সেটা প্রকাশ্যে হয়তো সব জায়গায় না আসতে পারে। তাহলে ম্যাক্সিমাম আমাদের এখন বর্তমানে ফিল্ডে নেমে গেছে, আমাদের কাজকর্ম শুরু হয়েছে, মিটিং শুরু হয়েছে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই প্রার্থীকে চাইছিলেন না, তারা কি সবাই শান্ত হয়েছেন? সেটা হাইকমান্ডে যেটা ডিসিশন নেবে সেটাতে আমরা একমত। সাংগঠনিকভাবে কোনো বিরোধ নেই আপনাদের প্রার্থী? কোনো বিরোধ। আচ্ছা, দর্শকরা এখানে আপনি একজনকে নাচনারে বাপ্পা সেনকে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় খুব সোচ্চার থাকেন। কংগ্রেসের তিনি অকুতভ্য একজন সৈনিক, এবং তিনি যখন সোশ্যাল মিডিয়ায় সোচ্চার থাকেন তখন আমরা দেখি মন্ত্রীর বিরুদ্ধেও তিনি পোস্ট দিয়ে দেন। তো আপনি কি আশা করছেন বা আপনার দল কতটুকু কী করবে? বিগত 2021 সালে যখন আমাদের বর্তমান মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুর থেকে, আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন আমাদের ক্যান্ডিডেটকে যে বহিরাগত বলছেন আমাদের মন্ত্রী মহাশয়। আমি বলবো উনি যখন 2021-এ এসেছিলেন লক্ষ্মীপুরে, উনিও বহিরাগত ছিলেন। আজকে উনি কোন মুখে বলছেন যে আমাদের ক্যান্ডিডেট বহিরাগত? তো আমি এটাই বলতে চাই, আমরা বিগত দিনে যে আমাদের এমপি ইলেকশন হয়েছিল, এমপি ইলেকশনে আমরা মানে এত প্রচার ছিল না, এত সংগঠন দুর্বল থাকা অবস্থায় আমরা 35,700 ভোট পেয়েছি। তো আজকের দিনে আমাদের সংগঠন অনেক ভালো পজিশনে আছে, ভোটার আছে, তাই আমরা ফাইট দিতে প্রস্তুত। এদের মধ্যে কতটুকু প্রভাবিত করতে পারছেন আপনি কংগ্রেস প্রার্থী হিসাবে? কারণ আপনার শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি কতটুকু সাফল্য লাভ করবেন বলে আপনি আশাবাদী? 100% আশাবাদী যে লক্ষ্মীপুরে কংগ্রেসের বিজয় হচ্ছে। কারণ কংগ্রেস দল দীর্ঘ 40 বছর লক্ষ্মীপুরে শাসন চালিয়েছে। প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়ের নেতৃত্বে গ্রামে গঞ্জে এবং যারা ওনার মারফতে চাকরি পেয়েছেন, ওনার কাছ থেকে যারা সাহায্য পেয়েছেন, তারা বর্তমানে জীবিত, তাদের ছেলে মেয়েরা সেই দীর্ঘ 40 বছরের যে কংগ্রেস জামানার কাহিনীগুলো আর ভুলতে পারেনি। আমি যখন গ্রামে গঞ্জে যাই তখন সবার ঘরে কংগ্রেসের ভোট রয়েছে। 222টি পোলিং স্টেশনে আমাদের ভোটাররা রয়েছে। আমার একটা প্রশ্ন,
যদি বর্তমানের যিনি বিধায়ক আছেন উনি যদি বলেন যে 80,000 ভোটে উনি জয়ী হবেন, তাইলে এইভাবে এত ভীত হচ্ছেন কেন? এখন ওনার মধ্যে এত দর ভয় কেন? আমি যদি মন্ত্রী হতাম এই লক্ষ্মীপুর সমষ্টি 5 বছরের, পরবর্তী নির্বাচনের জন্য আমি প্রচারে যাব না, আমি ঘরে বসেই আমি ইলেকশন খেলতাম। আমার উপরে কতটুকু চাপ সৃষ্টি করা হচ্ছিল আপনারা জানেন, বা অন্যান্য যারা মানে উইথড্র করেছেন তারা কীভাবে করছেন এটাই তো জানেন। বাজারে অনেকগুলো গুজব ছড়িয়েছিল যে আমাকে আমার হাইকমান্ড, ইভেন দিল্লির থেকেও আমাকে ফোন এসেছে, আমার এইখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাকে অফিসে বসিয়ে রাখেছে, আমার মানে বাপ্পাদা উনাকে দিয়ে আমার সাক্ষী দিয়েছিল যে শান্তি সিং কোথায় আছে। শান্তি সিংকে ধরে উইথড্র করানো মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত নির্বাচনে যেভাবে ওরা বিজয় হাসিল করতে চাইছো, আজকের দিনেও সেইভাবে এই লক্ষ্মীপুর আসনটা ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চাইছে আমাকে উইথড্র করিয়ে। তাইলে কংগ্রেসকে ভয় করছে, আমাকে ভয় করছে না, কংগ্রেসের সংগঠনকে ভয় করছে। এর জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের জনগণ 9 তারিখে তাদের পঞ্জীভূত ক্ষোভের জবাব দেবে এবং কংগ্রেসের বিজয়ী হবে, সেটা আশা রাখুন আপনার।